চৌকাঠ পার হয়ে বাইরে চলে যাই যাই রে। ঘরেও রয়েছে ঘর কোনা, বাইরেও আমরা অনন্যা, নারীর তুলনা বুঝি নাই রে। পড়েছে তোমার পরে প্রদীপ্ত বাসনা, অর্ধেক মানবী তুমি অর্ধেক কল্পনা, বলেছিলেন কবি। কিন্তু কবির কল্পনার রঙে এখন নারী আর নিজেকে রাঙিয়ে তুলতে চান না। এখন তিনি নিজের কল্পনার আয়নায় দাঁড়িয়ে নিজেকে খুঁজে নেওয়ার চেষ্টা করেন। সেখানে কিন্তু নারী আয়নার সামনে দাঁড়িয়ে খোঁজেন না রূপ, খোঁজেন বুদ্ধির দীপ্তি। নারী আয়নার সামনে দাঁড়িয়ে এখন খোঁজেন না তিনি কতটা ফর্সা কতটা কালো, খোঁজেন তার মনের উজ্জ্বলতা কতটা। আসলে নারী এখন আর শুধুই নারী নেই, অথবা অর্ধেক মানবী নেই, এখন নারী হয়ে উঠেছেন পূর্ণ মানবী। আর এই পূর্ণ মানবী হয়ে ওঠার পথটা কিন্তু খুব একটা সহজ ছিল না। বহুদিন বহু পথ পার হয়ে আমরা আজ সেই জায়গায় এসে দাঁড়িয়েছি যখন আমরা বলতেই পারি যে আমরা পূর্ণ মানবী। আর তাই তো এখন নারীর মধ্যে যে ভেদাভেদ ছিল, বর্ণ ধর্ম রূপ উচ্চ নীচ সব ভেদাভেদ মুছে গিয়ে এখন তিনি হয়ে উঠেছেন একজন শক্তির প্রতিভূ। ঠিক সে কারণে এবারের আন্তর্জাতিক নারী দিবস একটু অন্যরকম, এবং কলকাতা দূরদর্শন আন্তর্জাতিক নারী দিবসের এই সুন্দর মুহূর্ত উদযাপন করছে মহা সমারোহে। আর এই মহা সমারোহে উদযাপনের মাঝে আমরা পেয়ে গেছি বেশ অনেকজন বিশিষ্ট অতিথিদের। তাদের সঙ্গে থাকবে আড্ডা, থাকবে তাদের মনের কথা বুঝে নেওয়ার একটা সুন্দর আলাপচারিতা, আর আমাদের সঙ্গে থাকবেন আপনারা। আন্তর্জাতিক নারী দিবসের শুভেচ্ছা জানাই সকল দর্শক বন্ধুদের। আমাদের এই আলাপচারিতা তো চলবেই, আর এই আলাপচারিতার ফাঁকে ফাঁকে আমরা কিন্তু চলে যাব স্টুডিওর বাইরে কিছু মানুষের কাছে। শুনিনি না আন্তর্জাতিক নারী দিবস সম্পর্কে তাদের কাছ থেকে দু চার কথা। আজ আমরা আমাদের সঙ্গে অতিথি হিসাবে এমন একজন মানুষকে পেয়েছি, সন্ধে হলেই যার কথা যার সংলাপ আমাদের প্রায় প্রত্যেকের মনে গুঞ্জন করতে থাকে। সেই মানুষটি সম্পর্কে নতুন করে পরিচয় করিয়ে দেওয়ার কিছুই নেই, তবু বলি স্বনামধন্য লেখিকা, চিত্রনাট্যকার এবং ওয়েস্ট বেঙ্গল উইমেন কমিশনের চেয়ারপারসন লীনা গঙ্গোপাধ্যায়। আজ আমরা একান্ত আলাপচারিতায় পেয়েছি তাকে। লীনাদি, কলকাতা দূরদর্শনে আপনাকে স্বাগত জানাই। তোমাকে আমার শুভেচ্ছা। দূরদর্শনের সমস্ত শ্রোতা দর্শক সকলকে আমার আন্তরিক অভিনন্দন। আচ্ছা দিদি, চলচ্চিত্র জগৎ এবং তার সঙ্গেই জুড়ে রয়েছে উইমেন কমিশন, এই দুটো থেকেই ভাগ করে বলি, প্রশ্ন করি। সেটা হলো আজ আন্তর্জাতিক নারী দিবস। আজ আমাদের যে বিশেষ বিষয় রাখা হয়েছে নারীর সশক্তিকরণ, নারীর সশক্তিকরণ বা উইমেন এম্পাওয়ারমেন্ট বলতে আপনি কি বোঝেন? উইমেন এম্পাওয়ারমেন্ট শব্দটা হয়তো একটু ভারী শুনতে, কিন্তু বিষয়টা হচ্ছে এই যে মেয়েরা যতদিন পর্যন্ত নিজের পায়ে না দাঁড়াচ্ছে সত্যি অর্থে সমাজের মুক্তি অসম্ভব। এবং কাঁধে কাঁধ মিলিয়ে যতদিন না পুরুষের পাশে থাকতে পারছে, সমস্ত অ্যাভিনিউগুলো যতদিন না অ্যাভেল করতে পারছে, ততদিন পর্যন্ত কিন্তু সত্যি সত্যি সমাজ, দেশ, রাষ্ট্র যাই বলি না কেন, রাজ্য মানে স্বাধীন হয়েছে এটা আমি বলতে পারবো না। ঠিক। আর এর সঙ্গে কি আর্থিক সশক্তিকরণ, এই জায়গাটা খুব বেশি জড়িয়ে? একেবারেই তাই, একেবারেই তাই। প্রত্যেকটি মেয়ে যদি তার নিজের দায়িত্ব পালন, অন্তত পরিবার পরিজন সব ছেড়ে দিলাম, অন্তত নিজের দায়িত্বটুকু যদি পালন করতে পারে, তাহলে তার যে কনফিডেন্স লেভেলটা বাড়ে, সেটা থেকে কিন্তু অনেকটা তার নিজের একটা মরাল বুস্ট আপ হয়, তার নিজের প্রতি নিজের একটা ভরসা জাগে, এবং তখনই কিন্তু একমাত্র সে অন্যের কথা ভাবতে পারে এবং স্বনির্ভর হওয়ার চেষ্টা করতে পারে। প্রথমে তাই নিজের জন্য নিজের কথাটা ভাবতে হবে। ঠিক। আচ্ছা দিদি, এবার বলি যে চলচ্চিত্র জগতের নারী,
আপনি যেমন একটা বিশাল আকাশ নিজে তৈরি করে ফেলেছেন, এই আকাশের ছত্রছায়ায় আরও অনেক নারী আসুক, আমরা তো সবাই চাই। আপনার চোখে এই বিষয়টা কেমন, এই পরিস্থিতিটা কেমন চলচ্চিত্র জগতের নারী? দেখো, মেয়েরা আগে হয়তো একটু কম আসতেন বা এলেও তাদের অন্য চোখে দেখা হতো। আমরা সবসময় বলি সিনেমায় নেমেছে, সিরিয়ালে নেমেছে, লাইন একটা লাইন শব্দ ব্যবহার করা, যে এই লাইনে কাজ এই লাইনে কাজ করে বা নেমেছে, ও তো সিনেমায় নেমেছে। আমরা কখনো এটাকে সেই সম্মানটা দিইনি বলে এটা একটা সামাজিক কি বলবো, মানে সংস্কারেরই মতো এসে গেছে যে সিনেমায় নামলে নামাই হয়। তো সেই জায়গাটা থেকে কিন্তু একটা বড় রকমের উত্তরণ হয়েছে মেয়েদের। কারণ সত্যি কথা বলতে এখন অনেক শিক্ষিত ছেলেমেয়েরা আসছে এবং সিরিয়াসলি কাজ শিখে এটাকে প্রফেশন করতে চাইছে। এই পেশা তাদের পেশা হয়ে উঠছে, শুধু নেশা নয়। আর আমি এখানে একটি কথা বলবো, আমি আমার রাজ্যের কথা বলবো, আমি জানি না অতিশয়োক্তি হবে কিনা, সত্যি কথা তো বলতেই পারি, সবসময় যা সত্যি তা সত্যি। আমি যখন প্রথম কাজ করতে আসি তখনও কিন্তু টেলিভিশনের এই সম্মানটা ছিল না। তো আমি যেহেতু অন্য একটা প্রফেশন ছিল আমার, তাই আমি হয়তো সেইভাবে মানে ডিসক্রিমিনেট করা হয়নি আমাকে, আমি চালিয়ে গেছি। কিন্তু একটা সময়ের পর থেকে দেখলাম টেলিভিশন, বিশেষ করে আমি যেহেতু আমার বেশিরভাগ কাজ টেলিভিশনে, আমি দেখলাম যে টেলিভিশনের যারা কাজ করছেন তাদের দিকে সম্মানের চোখে তাকানো হয়, তাদের সম্মান দেওয়া হয়। একটা রাজ্য যদি সেই জায়গাটা তৈরি করতে না পারে তাহলে সেটা রাজ্যের ব্যর্থতা। আমরা আগেও ফিডব্যাক পেতাম, এখনও পাই, অজস্র মেল, অজস্র হোয়াটসঅ্যাপ। ভাষাটা চেঞ্জ হয়েছে, মানে টেলিভিশনে যারা কাজ করেন তাদের প্রতি ভাষার বদল ঘটেছে। যে উন্নাসিকতা আগে ছিল, আজকের দিনে দাঁড়িয়ে সর্বস্তরে সেটা আর নেই। তার মানে আগে মহিলারা শুধুই দর্শক বা শ্রোতা ছিলেন, এখন কিন্তু সেটা থেকে অনেকটা বেরিয়ে এসে বেশ পুরোটাই দখল করেছেন আপনি বলতে চাইছেন? অনেকটা। দেখুন, টেলিভিশন মিডিয়ায় যদি বলেন, মানে বিশেষ করে রাইটার যদি বলেন, আপনি ছেলে প্রায় খুঁজে পাবেন না। আছেন একজন দুজন যারা খুবই স্টলওয়ার্ড, তাদের আমি মাথায় রেখেই বলছি, বেশিরভাগই কিন্তু মেয়েরা লিড করছে সারা ভারতের ছবি এটা। বাহ বাহ, এটা খুব আনন্দের খবর আমাদের সকলের কাছে। আচ্ছা, এবার একটু যাই উইমেন কমিশনে। সামাজিক স্তরে মেয়েরা কতটা ভালো আছে বা উইমেন কমিশন কতটা সফল হয়েছে মেয়েদেরকে এই সশক্তিকরণ করতে? না, আমি আপনাকে সাজিয়ে গুজিয়ে বলতে পারতাম যে মেয়েরা খুব ভালো আছে, এটা সত্য কথা বলা হতো না। অনেক মেয়ে ভালো আছে, আবার অনেক মেয়ে ভালো নেই। এই ভালো থাকার কারণ যদি বলেন তাহলে আমি বলবো অনেক মেয়ে প্রিভিলেজড, যারা বিশেষ করে নাগরিক জীবনটা পান, তারা ভালো থাকতে পারেন। তাদের অনেকগুলো সুযোগ পরিবারগতভাবে আসে, পারিপার্শ্বিকভাবে আসে, সামাজিকভাবে আসে। কিন্তু যারা ধরুন একটু অন্যদিকে থাকেন, আমি জেলার প্রান্তিক মানুষও বলবো না, জেলার কিছু মানুষের কথাও বলছি, তারা প্রান্তিক হতে পারেন, নাও প্রান্তিক হতে পারেন, তাদের ফাইটটা কিন্তু অন্যরকম। তাদের প্রথম ফাইট মেয়ে হওয়ার ফাইট, যে ফাইটটা আমাদের সকলেরই আছে। আমরা সবাই এটাকে আমরা কমন ব্র্যাকেটে রাখবো যে আমরা সবাই মেয়ে। আমাদের দুবার জন্ম হয়, একবার মানুষ হিসেবে জন্ম হয়, তারপরে আমাদের সামাজিকীকরণ হয় এবং তার ফলে ক্রমশ আমরা মেয়ে হয়ে উঠতে থাকি। সমাজ আমাদের বলতে থাকে যে তোমরা মেয়ে, তোমরা এই পথে চলবে। তো সেই অর্থে আমরা প্রত্যেকেই দুবার করে জন্মাই, সেই মেয়েরাও তাই। তার সঙ্গে ফাইটটা হচ্ছে তারা অনেক সুযোগ সুবিধা থেকে বঞ্চিত থাকেন। কোথাও কোথাও পরিবারের ধারণা এখনও যে তাদের বিয়েটাই একমাত্র অপশন। অনেক মেয়ে জেলা স্তরেও বলছি, প্রান্তিক জীবনেও বলছি, সেটা ভেঙেছেন। অনেক মেয়ে ভাঙতে পারেননি। যারা ভাঙতে পারেননি তারা ভালো নেই। হয়তো ভালো নেইটা আজকে বুঝতেও পারছেন না তেমন করে, যখন বুঝতে পারবেন তখন হয়তো আর কিছু করার থাকবে না। তো সেই তাদের উদ্দেশ্যে আমি সবসময় বলতে চাই যে নিজের পায়ে দাঁড়ানোর কোনো বিকল্প নেই, নিজেকে শক্তিময়ী করে তোলার কোনো বিকল্প নেই। আর নারী সুরক্ষায় উইমেন কমিশন কতটা সফল? 100% সফল তো নই, তাহলে তো সুরক্ষা নিয়ে কোনো খবর কাগজে বেরোতো না, আজকে আলোচনাটা আমরা বুঝতাম না। 100% সফল হয়তো কোনোদিনই হওয়া সম্ভব হবে না, ওটা একটা হাইপোথেটিক্যাল ব্যাপার হয়ে থাকবে। কিন্তু উইমেন্স কমিশন কিছু কাজ করেছে, আমি জানি না সেই কাজগুলো জনশ্রুতিতে আছে কিনা, জনমানুষের জানানোর সুযোগ হয় কিনা।
আমরা না নিজেরা কমিশন থেকে, আমি এবং আমার মেম্বার মানে চেয়ারপারসন অনুযায়ী তার মেম্বাররাও তো একটা ধরনে চলতে থাকেন, আমরা ভীষণ প্রচারের আড়ালে কাজ করি, মানে ওই প্রচারটা নেই। তো সেই কারণে হয়তো অনেকগুলো কথা জানানো হয় না। আজ আপনাদের সৌজন্যে আমি এইটুকু বলতে পারি যে উইমেন্স কমিশনে এসে প্রথম যে কাজগুলো হয়েছে, একটা নম্বর আছে আমাদের দেওয়া, একটাই নম্বর, মানে 1 পয়েন্ট কন্ট্যাক্ট, যেখানে ফোন করলে 24/7 আপনি তার রিচ করতে পারবেন, এবং সেই নাম্বারটা অন্য কেউ ধরেন না, ওটা আমি ধরি। আচ্ছা, অতএব এটা বলা যাবে না যে ফোনটা ধরলেন না, ফোনটা না ধরতে পারলেও ফোন ব্যাক করি। আচ্ছা, এইটা হচ্ছে প্রথম স্টেপ। কমিশন কি কাজ করতে গিয়ে দেখেছি অনেকে জানেন না, অনেক শিক্ষিত মেয়েদেরও দেখেছি যে কমিশন এক্স্যাক্টলি কি করে সেটা জানে না, বা আমি বিপদে পড়েছি কার সঙ্গে যোগাযোগ করব জানি না। থানায় যেতে একটা সোশ্যাল ট্যাবু কাজ করে, সবসময় আমরা ঘরের কথা থানায় বলতে চাই না, অথচ একটা জিনিস তো মেনে নিতেই হবে, ডোমেস্টিক ভায়োলেন্স আমাদের আছে। এটা না কোনো রাজ্য, কোনো কমিশন, কোনো উইং এটা নির্মূল করতে পারবে না যতক্ষণ না বাড়ির মেম্বাররা সহৃদয় হবেন বা আন্ডারস্ট্যান্ডিং থাকবে তাদের। কেন বলছি, একটি মেয়ের সব থেকে নিরাপদ জায়গা কোনটা? তার বাড়ি। তো ডোমেস্টিক ভায়োলেন্স কোথায় হয়? বাড়িতে হয়। তাহলে দেখা যাচ্ছে সব থেকে অনিরাপদ সে তার বাড়িতে। এই যে বাড়িতে প্রতি মুহূর্তে কি ঘটছে সেটা কে মনিটরিং করবে? সম্ভব যদি মেয়েটি নিজে থেকে না জানায় বা পরিবারের লোকরা আরেকটু তাদের আন্ডারস্ট্যান্ডিং না ক্লিয়ার হয়, হবে না। তো এইটা হচ্ছে একটা সমস্যা, যার ফলে অনেক সময় আমি এই যে বললাম না 100% সুরক্ষা সম্ভব নয়, এটা ওয়ান অফ দ্য রিজনস যে আমরা অনেক সময় জেনে উঠতে পারছি না পরিবারে কি হচ্ছে। মেয়েটি সোশ্যাল ট্যাবু কাজ করছে, থানায় যেতে চাইছে না। সেক্ষেত্রে যদি কমিশনের মতো একটা নিরপেক্ষ সংস্থা থাকে যার কাছে যে কোনো মুহূর্তে কোনো ইনহিবিশন ছাড়া যাওয়া যায়, তাহলে সেই মেয়েটি একটা ফোনে কন্ট্যাক্ট করলো, তাকে নামও মানে অনেক সময় তার কমপ্লেন রেজিস্টার করার জন্য তাকে আর ডিটেল বলতে হয় না, পরিচয় গোপন রাখতে পারে, অন্য কেউ তার হয়ে ফোন করতে পারে। যে কোনো ক্ষেত্রেই কমপ্লেনটা রেজিস্টার হবে এবং ফাইনালি সে কিন্তু কমিশন তার পেছনে পড়ে যাবে যতক্ষণ না কেসটা সলভ হচ্ছে। তার মানে কি এই যে আমরা সবগুলো কেস সলভ করতে পারি না, এমন কিছু ক্রিটিক্যাল কেস থাকে যেটা আমাদের সাধ্যের বাইরে। আমরা একটা পর্যায় পর্যন্ত চেষ্টা করি, তারপর কোর্টে যায়, কোর্টে অনেক দিনের একটা গল্প থাকে, সেইখানে আর আমাদের ভূমিকা থাকে না, কারণ কমিশন কোর্টের ভেতরে ইন্টারফেয়ার করতে পারে না। তো এইরকম বিভিন্ন স্তরে কিছু গ্যাপ তো থাকেই আমাদের। অনেক সময় এই অভিযোগও আসে যে পুলিশ এফআইআর নিতে চায় না, তখন কমিশন হেল্প করতে পারে, মানে করার কথা নয়, এফআইআর নেওয়াই উচিত, কিন্তু যদি কোনো কারণে এটা তো ঘটেই, তখন কিন্তু আমরা সেই ইনস্ট্রাকশনটা দিতে পারি পুলিশকে। এইভাবেও মেয়েরা সুরক্ষা বা সুরাহা পেতে পারেন। আচ্ছা, এটা তো গেল ডোমেস্টিক ভায়োলেন্স বা ঘরে পারিবারিকভাবে যে মেয়েটি অসুরক্ষিত, কিন্তু রাস্তায় পথে আমরা যে ভয়টা মেয়েদের করি যে এত রাতে মেয়েকে ছাড়া যাবে না, এই জায়গাটা, এই সুরক্ষাটা কি শুধুই আইনিভাবে নেওয়া সম্ভব? মানে এটা আপনার ব্যক্তিগত মতটা আমি জানতে চাই, সেটা কি? প্রথম কথা, আইন তো একটা ভীষণ বড় উল্লেখযোগ্য বিষয় এখানে। আইনের আওতায় যদি লোকজন থাকে এবং তারা যদি জানে যে আমার এক্সাম্পলারি পানিশমেন্ট হবে, তাহলে দ্বিতীয়বার এই কাজটা করতে ভয় পাবে। সুতরাং হ্যাঁ, নিশ্চয়ই আইন করেও বন্ধ করা যায়। আর দ্বিতীয় কথা হচ্ছে এই যে আমরা ঘরে ঘরে বাচ্চাদের গান শেখাই, আবৃত্তি শেখাই, হ্যাঁ, বিভিন্ন সুকুমার বৃত্তিতে আমরা তাদের চর্চার মধ্যে রাখতে চাই। আমার তো মনে হয় তাদের ভীষণভাবে ক্যারাটে শেখাও দরকার, অন্তত আত্মরক্ষা করার জন্য যা যা দরকার সেগুলো যেন তারা করতে পারে। তো তাহলে অন্তত অসহায়ভাবে আত্মসমর্পণ করতে হবে না। আর এখানে কি সমাজের আরেকটি দিক, মানে পুরুষ সমাজ, তাদেরকে একটা বড় ভূমিকা থেকে যায় বলে আপনার মনে হয়? সব পুরুষই যে মহিলাদের সুরক্ষার বাধা হয়ে দাঁড়াচ্ছে তা তো নয়। নিশ্চয়ই নয়। অনেক পুরুষ আছেন যারা এর এগেনস্টে ফাইট করেন, মানে মহিলারা যে বিপদে পড়ছেন, যারা বিপদ ঘটাচ্ছে তাদের বিরুদ্ধে কথা বলেন। তো এই সংখ্যাটাকে বাড়ানো, আর একটা কমিশনের যেটা ভীষণভাবে করার, সেটা হচ্ছে অ্যাওয়ারনেস প্রোগ্রাম, অর্থাৎ বিভিন্ন জায়গায়, প্রত্যন্ত জায়গায় তাদের ওই অ্যাওয়ার করা মেয়েদের বা সেই ছেলেদেরও, সেই ছেলে বলে তো আর আমি চিহ্নিত করতে পারবো না, ওভারঅল জেনারেলি করা যে এটা করলে এটা হতে পারে, এই আইন কিন্তু আছে, অলরেডি কিছু আইন আছে, এমন নয় যে আইনগুলো তৈরি করতে হবে।
তো সেই আইনে যেতে মেয়েরা ভয় পায়, আইনের একটা দীর্ঘসূত্রিতা আছে, সেই সমস্যাগুলো তো আছেই। কোথাও না কোথাও তো নিজেকে ওপেন আপ করতে হবে, না হলে মানুষ জানবে কি করে। আর সাহস, এটাও একটা বড় ব্যাপার। মানে আমি সন্ধ্যেবেলা কোচিং ক্লাসে গেলে, আমি জলপাইগুড়িতে একটা ওয়ার্কশপ করাতে গেছিলাম, ওই মেয়েদের অনেক অভিযোগ, তার মধ্যে প্রধান অভিযোগ হচ্ছে আমার দাদা বা ভাই কোচিং ক্লাসে যায়, আমি সন্ধ্যেবেলা যেতে পারবো না, আবার গেলে ভাইকে আমার থেকে যে ছোট তাকে আমার প্রোটেকশনের জন্য পাঠানো হচ্ছে। তাহলে এতে না আমাদের পার্সোনালিটি মনে হচ্ছে যেন ক্ষুণ্ণ হচ্ছে। এটা ওই মেয়েদের কথা, আমার কথা নয়। তো বাবা মা তো টেনশন থেকে পাঠান যে আজকে যদি কিছু হয় তাহলে যে ছোট ভাইটা হাতে করে হয়তো বড়ই করছে, সে যেটা পারে সেই মেয়েটি সেটা পারে না, তাহলে সেই মেয়েটির ব্যক্তিত্বের জায়গাটাকেও তাকে ঠিক করতে হবে যে আমিও পারি, আমিও সেই রুখে দাঁড়াতে পারি। তো সেটা একটা পয়েন্ট। যদি সেইভাবে সামগ্রিক কোনো অসুবিধা হয় তাহলে ভাইটাও পারবে না। ঠিক। তাহলে প্রাথমিক লেভেলে ওই মেয়েটিকেও সেইভাবে মানসিকভাবে তৈরি করতে হবে, বাড়ির লোককে সাহস দিতে হবে, যেটা আমরা উল্টোটা দেখি। আর আরেকটিও হতে পারে যে বাড়ির ছেলেটিকেও আমরা সেভাবে শিক্ষা দেব যে মেয়েদের কিভাবে সম্মান করে চলতে হয়। আর সবথেকে বড় কথা তো জেন্ডার ডিসক্রিমিনেশন, এটা তো আছেই। মানে ভাই হচ্ছে সুপারম্যান, ছেলে, হ্যাঁ, তো মেয়েটি তো সবসময় অরক্ষিত, তাকে তো। অথচ দেখুন প্রত্যেকটা চ্যালেঞ্জিং প্রফেশনে কিন্তু মেয়েরা রয়েছে। অবশ্যই। কোথায় নেই? প্লেন চালানো থেকে, বিজ্ঞান থেকে, মানে কোন ফিল্ড আপনি বলবেন যেখানে মেয়েরা কমেন্ট করছে না? তাহলে মেয়েরা তো পারে। সেই পাড়াটাকে আরেকটু বিস্তৃতভাবে আরেকটু ছড়িয়ে দেওয়া দরকার। আমরা এতক্ষণ কথা বললাম উইমেন কমিশনের চেয়ারপারসন লীনা গঙ্গোপাধ্যায়ের সঙ্গে, এবং তার কাছ থেকে জেনে নিলাম বেশ কিছু গুরুত্বপূর্ণ কথা। এখনকার মতো আমরা আবার ফিরে যাব স্টুডিওতে। আন্তর্জাতিক নারী দিবসের এই সুন্দর মুহূর্তে আমরা স্টুডিওতে পেয়েছি প্রখ্যাত সাংবাদিক, চলচ্চিত্র পরিচালক এবং পশ্চিমবঙ্গ শিশু অধিকার সুরক্ষা আয়োগের পরামর্শদাতা শ্রীমতী সুদেষ্ণা রায়কে। তার কাছ থেকে জেনে নিই আজকের এই বিশেষ দিনের তাৎপর্য। আচ্ছা দিদি, আন্তর্জাতিক নারী দিবস, এই বিশেষ দিনটাকে আপনি কিভাবে দেখেন? দেখুন, প্রতি বছরই আমি এই নিয়ে বলি, এবং অনেক সময়ই আমাকে শুনতে হয়েছে যে নারী দিবস কেন আলাদা করে তোমরা। এটার একটা কারণ আছে। যুগ যুগ ধরে নারীদের প্রতি একটা কোথাও তাদের অবদমিত করার চেষ্টা চলেছে, এবং প্রতি যুগেই নানানভাবে সেটা হয়ে চলেছে। এই একটা দিন হচ্ছে যেদিন মনে করা যে আমরাও অর্ধেক আকাশ, অর্ধেক কেন, কোনো কোনো ক্ষেত্রে হয়তো আরও একটু বেশি আকাশের জায়গাও আমরা খুঁজতে চাই। এবং এই দিনটা বিশেষভাবে পালন করা এই কারণে যে আরেকবার করে মনে করিয়ে দেওয়া যে এত বছর ধরে আমাদের কিন্তু সংগ্রাম চলছে কিসের জন্য? ইকুয়াল অপরচুনিটির জন্য, যাতে তার আমরা সুযোগ সুবিধেগুলো পাই, সমান সুযোগ সুবিধে পাই। আমাদের উপরে যে অত্যাচার হচ্ছে সেটা সবসময় আমি বলছি না, যেরকম এর সঙ্গে আমাদের দায়িত্ব, অত্যাচার সব রয়েছে, সেই সঙ্গে এটাও মনে করে দেওয়া যে আমরা যেরকম এম্পাওয়ার্ড হচ্ছি বা আমরা যখন স্বাধীনতা পাচ্ছি, আমরা যখন এগিয়ে চলেছি, আমাদের সেই সঙ্গে কিন্তু বেশ কিছু দায়িত্বও বেড়ে যাচ্ছে। সেই দায়িত্বগুলোও কিন্তু মনে রাখতে হবে এই আন্তর্জাতিক মহিলা দিবসে। আচ্ছা দিদি, সাংবাদিকতার জগতে তো আপনি বহু বছর ধরে আছেন, তো সেখানে মেয়েদের আশাটাকে আপনি কিভাবে দেখছেন? আপনি যখন এসেছিলেন তখন কিন্তু হার্ডকোর জার্নালিস্ট মহিলা খুব কম ছিল, হাতে গোনা বলা যায়। সেই জায়গা থেকে এখন কতটা পরিবর্তন হয়েছে? আমি একটা কথা বলছি যে আমি যখন এসেছি, তুমি ঠিক বলেছো, 80-র দশকের প্রথমে, তখন মহিলা সাংবাদিক বলতে কিছু ফ্রিল্যান্সার্স ছিলেন যারা নাচ গান, সিনেমা নিয়েও লিখতে দেওয়া হতো না, অধিকাংশই নাচ গান নিয়ে বা কালচারাল সাইডে তারা লেখালেখি করতেন, এবং সাহিত্যিক তো ছিলেনই কিছু। কিন্তু সত্যিকারের হার্ডকোর জার্নালিস্ট যাদের বলে, যারা শিফটে কাজ করে, সেগুলো কিন্তু 1980-81 এই সময় থেকে শুরু হয়। দিল্লিতে তখন কিছু রিপোর্টার্স ছিলেন মহিলা, যাদের নাম খুব ছিল, তবলিন সিং, সীমা সিরোহি। তারা আমাদের থেকে একটু সিনিয়র, কিন্তু তারা যথেষ্ট একটা জায়গা করে নিয়েছিলেন ম্যাগাজিনসে, কিন্তু দৈনিক পত্রিকায়। হ্যাঁ, সেটা কিন্তু আমি বলবো যে এই শিফট,
এবং শিফটে মহিলা নেওয়াটা শুরু হয়েছিল আজকাল পত্রিকায় গৌরকিশোর ঘোষ আরম্ভ করেছিলেন এবং সেখানে বহু মহিলা ছিলেন যারা হয়তো প্রথম জীবনে সাংবাদিক ছিলেন না, তারা লেখালেখি করতেন, যেরকম রুচিরা শ্যাম ছিলেন, রুচিরা মুখোপাধ্যায় ছিলেন। এবং গৌরদা বলেছিলেন তখন তো আমরা ওয়েজ বোর্ডের আন্ডারে এবং নাইট শিফট, ফ্যাক্টরিজ অ্যাক্ট, নাইট শিফট করার কথা নয়, কিন্তু গৌরদা বলেছিলেন যে সমান অধিকার যখন চাইছে সমান কাজ তাদের করতে হবে। যদি পুরুষেরা নাইট শিফট করে, সাংবাদিকদের কোনো আমি জেন্ডার দেখি না, নারী পুরুষ সবাইকে করতে হবে। সুতরাং আমি যখন 81 সালে জয়েন করি ওই পত্রিকায়, কাগজে প্রথম, আমি নাইট শিফটও করতাম এবং আমাদের একটা বলেছিল যে মহিলা হয়তো নাইট শিফটে একজন মহিলা, আমাকে লাইব্রেরিতে শুতে দেওয়া হতো, কিন্তু আমি সেই লাইব্রেরিতে শুতাম না, কারণ আমার ভয় করতো একা ভূতের। আচ্ছা, এই যে ভূতের প্রসঙ্গ আনলেন, সেই প্রসঙ্গে বলি, সেই এক সময়ের একরকম ভূত ছিল, কিন্তু এখন তো সমাজে অন্য অনেক রকম পরিস্থিতির মুখোমুখি হতে হয় মেয়েদের। আপনি যেহেতু শিশু কন্যাদের নিয়েও কাজ করেন, তাই বাল্যবিবাহ বা অল্প বয়সে যে বিয়ে হয়ে যাচ্ছে বা পাচার হয়ে যাচ্ছে, এই বিষয়গুলো নিয়ে আপনি অনেক ছোটাছুটি করেছেন, বহু সময় আপনাকে আমরা দেখেছি আপনার কাজের বাইরে গিয়েও। তো এখানে এসে মানে আমি বলছি 2024 সালে সেটা কতটা পরিবর্তিত হয়েছে পরিস্থিতি? পরিবর্তিত হয়েছে আমি বলবো না পুরোপুরি, যে পরিবর্তনটা এসেছে অন্তত পশ্চিমবঙ্গে যেটা এসেছে সেটা হচ্ছে যে আমরা অনেক সচেতন হয়েছি এবং আমরা অনেক কিছু রিপোর্টিং হচ্ছে এবং আমরা জানতে পারছি। এবং যেটা দেখা যাচ্ছে, আমি শুধু শিশু বলতে আমি কিন্তু সেখানেও আমি গৌরদার মতন নারী পুরুষ আলাদা করি না। মেয়েদের উপরে হয় নিশ্চয়ই অত্যাচার বেশি হয়, এত বছর ধরে হয়েছে, কিন্তু পুরুষ বা ছেলেরাও কিন্তু খুব অনেক সময় তাদের উপরে অত্যাচার হয় এবং সেটা কিন্তু সেক্সুয়াল অত্যাচারও হয়। এই যৌন অত্যাচারের ক্ষেত্রে ছেলেরাও কিন্তু অনেক ক্ষেত্রে ভিকটিম, এবং তাদের কি হয়, ছোটবেলা থেকেই ছেলেদের বলে দেওয়া হয় যে তোমরা কাঁদবে না, তোমরা কাউকে বলবে না, তুমি না পুরুষ। এই জিনিসটা ভাঙতে হবে। তাদেরও মন আছে, তাদের এই যে ছোটবেলায় তাদের উপরে নির্যাতনের ফলে অনেক সময় দেখা যায় যে তারা পরবর্তী জীবনে এইটার প্রতিক্রিয়া তাদের চরিত্রে প্রতিফলিত হয়। সুতরাং সেই অ্যাওয়ারনেসটাও দরকার। এখানে যেরকম পাচার বা পশ্চিমবঙ্গে এটা একটা সেন্টার বলতে পারেন, যেখানে অন্যান্য রাজ্য থেকেও অনেকে আসে, এটা ডেস্টিনেশন এবং একটা মুভমেন্ট সেন্টার। তো সেক্ষেত্রে কিন্তু এখন যেটা হয় যে অনেক ক্ষেত্রেই আমরা সংবাদের শিরোনামে দেখি এত হাজার ছেলে মেয়ে পাচার হয়েছে বা মিসিং, কিন্তু কেউ সেইভাবে দেখে না যে সেই বছরে কত বাচ্চা বা মেয়ে বা ছেলে রিকাভার্ড হয়েছে। সেটা দেখাটা খুব জরুরি। ছোটবেলায় নানান কারণে বাচ্চারা পালিয়ে যায়, বোকার মতন পাচার হয়। প্রথমত ছেলেমেয়েরা এখন সোশ্যাল মিডিয়ায় অনেক সময়ই বন্ধু বান্ধব তৈরি করছে, প্রেম করছে। সেটা ছোটবেলায় আমি যখন ছোট তখন আমার মনে আছে আমরা ক্রস কানেকশনে ফোনে করতাম বা আমাদের চিঠি দিত কেউ, সেটা আরও ডিফিকাল্ট ছিল। এখন কাছে আসাটা অনেক ইজিয়ার হয়ে গেছে, কিন্তু এই কাছে আসায় কিন্তু খবর নিতে পারছে না বাচ্চারা যে অ্যাকচুয়ালি ওরা কি সত্যি ফ্রম দ্য ফায়ার টু দ্য ফ্রাইং প্যান যাচ্ছে। তো সেই ক্ষেত্রে অনেক সময় বাচ্চারা ভাবে যে বাবা পড়াশোনা, স্পেশালি 2 বছর কোভিডের পর অনেক এই 14-15 বছরের মেয়ে, 15-16 বছরের মেয়ে, তাদের অনেক সময় মনে হয় বাবা 2 বছর পড়িনি সেইভাবে, আর পড়াশোনা করব না, বিয়ে করে পালিয়ে যাই। তো সেই সিনড্রোমটাও দেখা দেয়। আবার অনেক সময় বাবা মা এত বেশি জোরাজোরি করেন যে মেয়েরা পালিয়েও বিয়ে করে। তাদের আমি বলছি যে বিয়েটা কোনো সলিউশন নয়, জীবনে সবচেয়ে আগে নিজের পায়ে দাঁড়ানোটা দরকার। তার জন্য একটা বেসিক এডুকেশন অন্তত ক্লাস 10 অবধি তাদের পাস করতেই হবে, পড়াশোনা করতেই হবে। তারপরে তারা নিশ্চয়ই অন্যান্য কিছু করতে পারে, যেটা সবসময় যে সবাইকে ডাক্তার, ইঞ্জিনিয়ার, নার্স হতে হবে তার কোনো মানে নেই, বা WBCS অফিসার, তারা কিন্তু অন্য কাজও করতে পারেন। সেইটার দিকেও কিন্তু মনোনিবেশ। কিন্তু ছোটবেলা থেকেই বাবা মারাও যেটা বোঝায় যে যা কিছু ভালো হবে সব বিয়ের পরে হবে, সত্যি কি তাই হয়?
বহু ক্ষেত্রেই দেখা গেছে যে অল্প বয়সে বিয়ে হয়েছে, অল্প বয়সে প্রেগনেন্ট হয়ে গেছে, তার ফলে বাচ্চা অপুষ্টিতে ভুগছে, মা অপুষ্টিতে ভুগছে, তারপরে অল্প বয়সে বিয়ে হলে ডোমেস্টিক ভায়োলেন্সের শিকার হয়ে ওঠে এবং তখন তারা আমাদের কাছে আসে। কিন্তু যেটা সবচেয়ে বড় জিনিস হয়েছে এই গত 10 বছরে, যে আমরা দেখেছি সচেতনতাটা অনেক বৃদ্ধি হয়েছে। ফলে অনেক সময় এই রিপোর্টেড হওয়ায় অনেকেই বলেন, আমি শুনেছি আমাদের সময় এসব হতো না, আমাদের সময় অত রেপও হতো না, অত হতো কেউ জানাতো না, এটা নিয়ে কোনো আলোচনা হতো না, এখন হয়। ঠিক। আচ্ছা, আর আন্তর্জাতিক নারী দিবসে আপনার কি বার্তা থাকবে আমাদের দর্শক বন্ধুদের জন্য? আন্তর্জাতিক নারী দিবসে আমি নারী এবং পুরুষ দুজনের জন্যই বার্তা রাখতে চাই। পুরুষদের বলতে চাই যে তারা যেন নিজের মা শুধু নয়, সব মেয়েদেরই যেন সম্মান করে। ভালো তো বাসবেনই, কিন্তু সবাইকে অসম্মান করে ভালোবেসে বা তাদের উপরে অধিকার কায়েম করাটা যেন বড় না হয়ে ওঠে। এবং মায়েদের আর মেয়েদের বলবো যে এমনভাবে মানুষ হও যাতে নিজের পায়ে দাঁড়াতে পারো, নিজের পরিবারকে সাহায্য করতে পারো, নিজের ছেলে মেয়েকে ঠিকভাবে মানুষ করতে পারো। আমাদের সঙ্গে আছেন দুজন বিশেষ অতিথি। আমাদের সঙ্গে আছেন অল বেঙ্গল মেন্স ফোরামের প্রেসিডেন্ট নন্দিনী ভট্টাচার্য এবং আছেন দুর্বার মহিলা সমন্বয় কমিটির অ্যাডভোকেসি অফিসার মহাশ্বেতা মুখোপাধ্যায়। নমস্কার। আমি একটু অন্যভাবে বলি যে আপনি পুরুষদের জন্য ভাবা শুরু করলেন ঠিক কখন থেকে? দেখুন, এটাও প্রায় সবাই জানেন এবং আপনাদের কারণেই সবাই হয়তো জানেন, মানে মিডিয়ার কারণে, যে আমি যে নতুন করে খুব পুরুষের জন্য ভাবতে শুরু করেছি এরম নয়। আমি অল্প বয়স থেকে এরমই ছিলাম, মানে ভাবতাম পুরুষ মানুষের অবস্থাটা না মানে খুব একটা দোলা চলে সব সময়, বিশেষ করে বিবাহিত পুরুষের, যে মা রাখি না বউ রাখি, মানে শ্যাম রাখি না কুল রাখির মতন। মেয়েরা কিন্তু কোনোদিন এটা বুঝতেই পারবেন না, কারণ মেয়েদের না এই দোলাচলটা নেই। কিন্তু প্ল্যাটফর্ম পেলাম অনেক পর, কাজ করতে শুরু করলাম, তখন দেখলাম এটা একটা জ্বলন্ত সমস্যা, যে মানে আর তার মধ্যে জুটলেন এসে মেয়ের মায়েরা, যেটার সমস্যাটা কিন্তু আগে এত তীব্র ছিল না। কারণ না তখন আরেকটা বড় কারণ ছিল, আগেকার দিনে অনেকগুলো করে সন্তান ছিল, অনেকেরই অনেকগুলো ছেলে মেয়ে, মেয়ের বিয়ে দিয়েই তার সংসারে গিয়ে এতখানি ইন্টারভেন করব, এই ব্যাপারগুলো অনেক কম ছিল। আজকের দিনে সবারই একটা ছেলে একটা মেয়ে, যার ফলে কি মেয়ের মায়েদেরও না ওই মেয়ে মানে জগৎ, মেয়ে সংক্রান্ত জগৎ, বিয়ের আগে মেয়েকেই নাচের স্কুলে নিয়ে যাচ্ছে, গানের স্কুলে, পড়াশোনা, টিউশন, মেয়েময় জগৎ। তার ফলে মেয়ে বিয়ে হয়ে যাওয়ার পর ওনারাও ভাবছেন সিকিউরিটির অভাব, আমি কি নিয়ে থাকবো। সেটা ছেলেদের ক্ষেত্রেও হয়, ছেলেদের ক্ষেত্রে এটা ছিল আগেও, মায়েরা সবসময়, কিন্তু মেয়েদের ক্ষেত্রে এটা মায়েদের কম ছিল, কারণ অনেকগুলো সন্তান থাকলে তার মধ্যে ডিস্ট্রিবিউট হয়ে যাচ্ছে। কিন্তু এখন এই একটি মেয়েতে মায়েরা ভাবতে শুরু করলেন আমার কি হবে, আমি এবার কি নিয়ে থাকবো, যার ফলে মেয়েদের সংসারে ইন্টারভেন করাটা অনেক বেড়ে গেল, তার ফলে অনেক সমস্যার উদ্ভব হলো। আচ্ছা দিদি, এই তো সমাজের বলতে গেলে একটু উল্টো স্রোতে হাঁটা, মানে মেয়েরা মেয়েদের কথা ভাববে, সেখান থেকে আপনি একেবারে খানিকটা এরকম ভাবনা থাকে মানুষের মধ্যে। ভারতবর্ষ বলবো না, পৃথিবী জুড়ে মহিলারা আজকে যেখানে দাঁড়িয়ে আছি তার পেছনে সিংহভাগ পুরুষই ছিল। হ্যাঁ, 100 ভাগ। মহিলা কোথায়? হাতে গোনা। না, এটা করতে গিয়ে কি আপনাকে অন্য কিছু পরিস্থিতি ফেস করতে কখনো হয়েছে? খুব কম। আমি একটা কথা বলি, এটা কাজ করতে গেলে মানে বিরুদ্ধ মত থাকবে এবং কিছু অপ্রিয় কথা শুনতে হবে, সেটা যদি না থাকে তাহলে কাজটা করার কোনো মানে হয় না। আমাকে সবাই যদি আমায় খালি ইয়েস বস করে যাবেন বা বলবেন না বাহ আপনি দারুণ ভালো কাজ করছেন, সেই কাজটা করার কোনো মানে হয় না, এবং জানতে হবে সেই কাজটা ঠিক নয়। কারণ আমার কাজে যদি বিরুদ্ধ মত থাকে তবেই আমি জানবো আমি ঠিক পথে এগোচ্ছি। কারণ এটার সঙ্গে বলে দিতে চাই, আমার কাজে একটা অসম্ভব মহিলাদের সাপোর্ট আছেন। পাশে যে মহিলাটি বসে আছেন তিনিও তার মধ্যেই পড়েন। এরকম ভারতবর্ষ জোড়া এবং বিদেশ থেকেও বহু মহিলা আমাকে অকুণ্ঠ সহযোগিতা না দিলে আজকের এই কাজ এগোতো না। পুরুষরা তো আমায় সহযোগিতা করতেই পারেন, বরং কিছু পুরুষ মানুষ আছেন যারাও কিন্তু আমাকে অপোজ করেন, যারা অনেক সময় অনেক কথা বলেন, কিন্তু মহিলাদের অকুণ্ঠ সমর্থন না পেলে আজকে এখানে আসতে পারতাম না। তবে হ্যাঁ, স্ট্রে তো কথাবার্তা চলবেই, কারণ একটা কাজ ভালো কাজ হোক যাই হোক সবাই বলেন দু চারটে কথা, সেই সব কথা তো মানে কাজই, সেটার জন্য নারী পুরুষের বিভাজনের কোনো প্রয়োজন নেই। আলোচনা যত এগোবে আমি আরো বলবো যে কাজ করতে গিয়ে মানে মহিলারা
এই কারণে কত সমস্যায় আছেন সেই কথা উঠবে। হ্যাঁ হ্যাঁ, সেই কথা আমি আসবো। নিশ্চয়ই উঠবে। তো পুরুষের অধিকারের কথা হচ্ছিল, যেহেতু দিদি পুরুষের অধিকার নিয়েও কাজ করেন, তো অধিকারের প্রসঙ্গে আমি এবার মহাশ্বেতাদির কাছে যাই। সেটা হচ্ছে, আপনি তো মহিলা যৌনকর্মীদের জন্য কাজ করে যাচ্ছেন বহুদিন থেকে। তো এই যে যৌনকর্মীদের জন্য কি কি অধিকার আছে এখন আমাদের দেশে, সেটা যদি একটুখানি বলেন। হ্যাঁ, দেখুন, প্রথমেই যেটা বলি যে ডাক্তার সরজিৎ জানা, এখন প্রয়াত ডাক্তার সরজিৎ জানা, যিনি STD/HIV ইন্টারভেনশন প্রোগ্রাম শুরু করেছিলেন এবং সেই প্রোগ্রাম করতে গিয়ে উপলব্ধি করেছিলেন যে যৌনকর্মীদের সংগঠিত হওয়া খুব প্রয়োজন। সেই জায়গার থেকে যখন দিদিরা সংগঠিত হলেন, এবার আইনের ব্যাপারটা, যে কেন আইনের কথা আপনি আজকে জিজ্ঞাসা করছেন, আমাদের দেশে যে ইমরাল ট্রাফিকিং প্রিভেনশন অ্যাক্ট, এই অ্যাক্টটা কিন্তু মানে ট্রাফিকিংকে সামনে রেখে তৈরি হয়েছিল। বাট এটা ঠিক এখন অনেকেই স্বীকার করেন, তখন হয়তো শুরুতে অনেক দ্বিমত ছিল যে যৌনকর্মীরা তারা যে কাজটা করছেন সেটা একটা কাজ, আর ট্রাফিকিং অর্থাৎ জোর করে মানুষকে তার ইচ্ছার বিরুদ্ধে যে কাজের সঙ্গে জুতে দেওয়া হচ্ছে তাকেই আমরা ট্রাফিকিং বলি। সেটা যে কোনো ক্ষেত্রে, সেটা যে কোনো ক্ষেত্রে, সেটা শুধু এই কাজের জন্য নয়। বাট দেখুন, ট্রাফিকিং কথাটা সবসময় যেন এই যৌনকর্মীদের সঙ্গেই যুক্ত হয়ে যায়। আমাদের আইন বলছিল যে একজন মহিলা, তিনি যদি নিজেকে বলেন যে তিনি সেক্স ওয়ার্কার বা যৌনকর্মী, তাহলে তার রোজগারে তিনি একা নিজের ভরণ পোষণ সারা জীবন করতে পারবেন, কিন্তু 18 বছরের ঊর্ধ্বের কেউ তার রোজগারে খেতে পারবে না। এটা হচ্ছে আমাদের আইনে আছে। তো 18 বছরের ঊর্ধ্বে যদি না খায়, তাহলে তার সন্তানকে সে কি করে মানুষ করবে? আমরা এখানে যারা বসে আছি, আমাদের যদি বাড়ির দিকে তাকাই, আমাদের বাচ্চারা 18 বছরে তো বড় জোর সেকেন্ডারি উপার্জন করে তো তাদের জন্য, তো তাহলে তারা তারপরে যদি তারা তাদের মায়ের রোজগারে না খেতে পায়, তার মানে তাকে ঘুরিয়ে দেখিয়ে দেয়া হচ্ছে যে তুমি এইখানে কোনো না কোনোভাবে আবার যুক্ত হয়ে যাও। তাহলে আমরা মেন স্ট্রিমের কথা বলবো মুখে, অথচ এমন আইন করে রাখবো যে তারা বাধ্য হবে। আইনের মধ্যে রয়েছে যে এই কাজটা যারা করবে, যে যারা ভাড়া দেবে, তাদের পেনালাইজড, অর্থাৎ তাদের ধরে নিয়ে যাওয়া হবে, তাদের একটা বিশাল টাকা জরিমানা হবে, তাদের জেলে ভরা হবে। সরজিৎ জানা প্রয়াত হয়েছেন, এটা দুর্বারের পক্ষে বিরাট লস। এবং আজকে দিদিরা কিন্তু তারা যথেষ্ট নিজেদের কথা নিজেরা বলছেন, বিভিন্ন জায়গায় বলছেন এবং তারা বুঝে নিচ্ছেন তাদের অধিকারের কথা। কিন্তু মেন যে অধিকার, সমাজের একাংশ তাদের দিক থেকে এখনো মুখ ফিরিয়ে আছেন। আইন তাদের উপরে বিভিন্নভাবে এমনভাবে চাপিয়ে দিচ্ছে যে তারা সলিসিটিং করতে পারবে না। মানে পক্ষান্তরে একটা আইন হচ্ছে যে আইনগুলো তাদের বিপক্ষে যাচ্ছে। সলিসিটিং যদি করতে না পারে, আপনি বলুন তো যে সলিসিটিং কোথায় না হয়। দিদির সঙ্গে কথা বলতে বলতেই সরজিৎ জানা, ডক্টর সরজিৎ জানার নাম উঠে এলো। তো আমরা এই একটা জিনিস দেখছি যে সত্যি সত্যি নারীর নানা সমস্যায় কিন্তু বরাবরই পুরুষরা পাশে থেকেছেন, না হলে হয়তো এই লড়াইগুলো এতটা সহজ হতো না, বা এইভাবে লড়াই চালিয়ে যাওয়াটাও কঠিন হয়ে যেত। তো এই প্রসঙ্গে আমি আমার নন্দিনীদির কাছে আসি, যেটা নন্দিনীদি প্রথমেই বলছিলেন যে পুরুষরা যদি আমাদের জন্য ভাবেন, তাহলে আমরা কেন পুরুষদের জন্য ভাবতে পারি না। আচ্ছা, এই জায়গায় আপনাকে প্রশ্ন করি যে এক সময় তো নারী ছিল যে তার নিজের কথাটুকুই বলতে পারতেন না, সেখান থেকে আমরা এই সমাজে বা এই জায়গায় এসে পৌঁছেছি যখন শুধু নিজের কথা নয়, পুরুষ যারা আমাদের পাশে থাকেন তারা যে অধিকার থেকে বঞ্চিত হচ্ছেন, তাদের অধিকার ফিরিয়ে দেওয়ার চেষ্টাও করছি। তার একেবারেই জ্বলন্ত প্রমাণ রয়েছেন আমাদের সামনে নন্দিনীদি। এবার এখানে বলি, সেটা কি আমাদের খানিকটাও উইমেন এম্পাওয়ারমেন্ট নয়? মানে আপনার মতে কি? দেখুন, আপনি যে প্রশ্ন করছেন, সময়ের পরিসর তো অনেক কম। আমি তার আগে, সেটা উইমেন এম্পাওয়ারমেন্ট তো সেটা তো একটা অন্য কথা, মেয়েরা অনেক এগিয়ে আসছেন। আমাদের অল বেঙ্গল মেন্স ফোরামে একটা বড় উইং আছে, ওমেন ফর মেন, যেটাকে আমাদের কাছে যত পুরুষ মানুষ আসেন তাদেরকেও মা, দিদি, বোন, স্ত্রীরা, অনেকে কারো ঠাকুমা, দিদিমাও আছেন তারা, কারণ তারা কিন্তু সত্যিকারের টর্চার্ড হয়ে পড়ছেন এই কারণে। কিন্তু আমি একটা কথা বলি, আপনি শুরুর সময় বলছিলেন না মেয়েদের কথা, যে মেয়েরা আজকাল আর রূপ নিয়ে ভাবছেন না, বুদ্ধি, আমি আপনার এই কথাটাই বেক টু ডিফার। কারণ বরং আগের জেনারেশনের মেয়েরা বরং এটা নিয়ে অনেক বেশি ভেবেছেন।
যে তারা কিন্তু বুদ্ধিবৃত্তি সেরিব্রাল হওয়ার চেষ্টা করেছেন, কিন্তু এখন আজকে এমন একটা জেনারেশনের উৎপত্তি হয়েছে যারা কিন্তু নিজের চেহারাটাকে মূলধন করেই সব করতে চাইছেন। তাতে খুব লজ্জা হয়, কারণ যে সমস্ত রিলস দেখতে পাই ফেসবুক জুড়ে, ইনস্টাগ্রাম জুড়ে, তখন নিজেকে মাঝে মাঝে নারী বলতেও লজ্জা লাগে। এবার তো মেয়েরা ক্রমশ পিছিয়ে পড়ছেন। এটা যদি এম্পাওয়ারমেন্ট হয়, এর থেকে লজ্জার কিছু নেই। কারণ এবছরের থিম কি জানেন তো, যে মানে ইন্সপায়ার ইনক্লুশন। তো এই যদি ইন্সপায়ারের লক্ষণ হয়, আর এই যদি ইনক্লুড করতে হয় সবাইকে, তার থেকে তো মানে তাহলে তো ধ্বংসের দিকে আমরা এগিয়ে যাচ্ছি না। তো আমার কথা, মেয়েদের বুঝতে হবে, এই যে যেটা আমি সাপোর্ট করি মহাশ্বেতাদিকে, মহাশ্বেতাদি আইনের কথা বিভিন্ন বলছিলেন না, যে আপনারা হয়তো ভাবেন যে ট্রাফিকিংয়ের সঙ্গে বা এই যে যৌনকর্মীর সঙ্গে শুধু মেয়েরা জড়িত, ভুল। মহাশ্বেতাদি জানেন কত পুরুষ যৌনকর্মী ভারতবর্ষ জুড়ে আছেন, তাদের খবর কেউ রাখেন? তাহলে তারা কোথায় যান? এই যে বিভিন্ন আমাদের যে সমাজের এই দিকগুলো নিয়ে কেউ কথাই বলছেন না কোনোদিন, আমরা ভাবছি না। আমাদের ওমেনদের আমরা এম্পাওয়ার করতে চেয়েছি, কিন্তু আমাদের রেপ লতে আমরা মনে করেছি শুধু মহিলারাই রেপড হতে পারেন। কেন? তাহলে কি করে আর মহিলারা এম্পাওয়ার হলেন? পুরুষ মানুষকে তো তার ভেতরেই রাখলাম না। আচ্ছা, এই যে এম্পাওয়ারমেন্টের কথাটা হচ্ছে, যেটা আপনি বলছেন যে এর অনেক নেগেটিভ সাইড আছে, কিন্তু আমি কি বলতে চাইছি, এম্পাওয়ার্ড ওমেন যারা আছেন তারা কখনো এই ভুল দিকটাকে সাপোর্ট করেন না। তাহলে এম্পাওয়ারমেন্ট বলতে আপনি কি কি বোঝেন? আমি বুঝি সশক্তিকরণ মানে কিন্তু এটা, যে আমি আমার বুদ্ধিবৃত্তিতে নিজের ক্ষমতায় দাঁড়াবো। আজকে মহাশ্বেতাদি যেখানে দাঁড়িয়েছেন, এরকম মহাশ্বেতাদির মতন আরো অনেকে আছেন যারা, আপনিও আছেন, আমি সেই প্রসঙ্গেই আসছিলাম। আমি তো আমার কথা বলছি না, আরো বাংলা জুড়েও অনেকে আছেন, ভারতবর্ষ জুড়েও আছেন, যারা কিন্তু নিজের ক্ষমতায়, নিজের চেষ্টায়, নিজেদের কর্মদক্ষতার জোরে এক একটা কমিউনিটিকে টেনে নিয়ে যাচ্ছে। শুধু নিজের নয়, অন্যদের পাশে দাঁড়াচ্ছে। তাই তো বললাম, এক একটা কমিউনিটিকে টেনে নিয়ে যাচ্ছে। এরকম মহাশ্বেতাদির মতন আরো অনেকে আছেন, তারা এম্পাওয়ার্ড ওমেন। হ্যাঁ, আমি একটা কথাই বলবো, যে সব নারীদের সমান অধিকার আমরা শুধু মুখে বলবো, কাজে করব না, এটা হবে না। আগামী বছর যদি আন্তর্জাতিক নারী দিবসে একজন যৌনকর্মী দিদি এই জায়গাটায়, আমার জায়গাটায় বসে তিনি তার কথা বলবেন, তিনি বলবেন সমাজের অন্যান্য নারীদের কথা, আমি সেটাই চাইবো। এবং আমি চাইবো যে একজন নির্যাতিত পুরুষের মা, বোন কি স্ত্রী এখানে থাকুন, সেদিন না সত্যিকারের নারী দিবস হবে। আজ আমরা স্টুডিওতে পেয়েছি প্রখ্যাত চলচ্চিত্র পরিচালক নন্দিতা রায়কে। নমস্কার। নন্দিতাদির কাছে জেনে নেব এই নারী দিবসের নানা কথা। দিদি, প্রথমেই জানতে চাইব, আন্তর্জাতিক নারী দিবসে আমাদের এবারের যে বিষয় উইমেন এম্পাওয়ারমেন্ট, সেটা বলতে আপনি কি বোঝেন? আমার তো মনে হয় যে এই উইমেন এম্পাওয়ারমেন্টটা খুবই খুবই জরুরি এই সময় দাঁড়িয়ে, এবং মহিলারা যাতে ওনাদের ইচ্ছে মতো যেটা চাইবেন সেটা যাতে করতে পারেন, এবং সেটা যাতে আমরা সুযোগ সুবিধে করে দিতে পারি, সেটাকেই আমি উইমেন এম্পাওয়ারমেন্ট বলে মনে করি আর কি। বেশ। আচ্ছা, এই যে সুযোগের কথা বললেন দিদি, যে আপনি সুযোগ করে দিচ্ছেন যাতে মহিলারা আরও কাজ করতে পারেন, কিন্তু চলচ্চিত্রে গিয়ে আমরা দেখছি এই যে পরিচালক হয়ে ওঠা, এখানে মেয়েরা একটু কম আসছেন, সেটা কেন আপনার কি মনে হয়? কনফিডেন্সের অভাব আমার মনে হয়। আমি ব্যক্তিগতভাবে আমার নিজের কোম্পানি উইন্ডোজে আমি চেষ্টা করি প্রচুর মহিলাদের নিতে আর কি, এবং তাদের সাথে আমি কাজ করতে পছন্দ করি। আমি সবসময় মহিলাদের ঘিরে মানে আমি থাকি আর কি। তারা আমার অ্যাসিস্ট্যান্ট হয়, তা আমার কস্টিউম করে, সব রকম কাজ আমি ওনাদের দিয়ে মানে মেয়েদের দিয়ে করাই আর কি। ডিরেক্টর, অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর হয়, কিন্তু কাজটা আমার কাছে শেখে, কিন্তু তারপরে বেরিয়ে গিয়ে নিজের পায়ে দাঁড়ানোর কনফিডেন্সের বোধহয় অভাবটা হয় আর কি, আমার মনে হয়। কারণ খুব বেশি মহিলা পরিচালক আমি দেখতে পাচ্ছি না। হ্যাঁ, আমি চাই যে আরও অনেক বেশি, কারণ আমি সবসময় মনে করি যে সিনেমা কিন্তু মহিলাদের হাতে থাকলে অনেক অনেক ভালো সিনেমা মানুষের কাছে মানে পৌঁছে দিতে পারবো আমরা। আচ্ছা, এই যে কনফিডেন্সের অভাব বলছেন, সেটা কেন মনে হয় আপনার? মেল ডমিনেটেড সোসাইটি, এটা আমাদের, তার মানে আজকেও মানে আন্তর্জাতিক নারী দিবসে আজকেও দাঁড়িয়ে আমাদের সেটা ভাবতে হচ্ছে যে আমরা এখনো বোধহয় সেই জায়গাটা পৌঁছতে পারিনি। হ্যাঁ, একদম তাই। এখন অবস্থাটা অনেক ভালো, আমি বলবো না। এখন পুরুষরা অনেক বেশি মহিলাদের জায়গা দিচ্ছে এবং শ্রদ্ধা করছে, সম্মান দিচ্ছে, কিন্তু আরও বেশি করে চায়, মানে শ্রদ্ধা দিচ্ছে, সম্মান করছে, সেই জিনিসটা চায় না। আমি চাইছি ইকুয়ালিটি, পুরুষ এবং নারী দুজনেই যেন
সমানভাবে কাজ করতে পারে, যে কোনো ফিল্ডে হোক। ঠিক। আচ্ছা, এবার অভিনয় জগতে যাই। অভিনয় জগতে দু একটা কথা বলে আমাদের অনুষ্ঠানও প্রায় শেষের পথে। অনেক কিছু জানার আছে দিদির কাছে, তবু অনেকটা বোধহয় আমরা জানতে পারলাম যে কি কি সমস্যা থাকছে, সেগুলো কি করে পেরিয়ে আসবো। আচ্ছা, অভিনেতা অভিনেত্রীরা তারা কি ঠিকঠাক এক্সপোজার পাচ্ছে সব জায়গায়, নাকি তারা ভাবছেন যে এই জগতে থাকাটা কঠিন? মানে সেই জায়গাটা আপনার কি মনে হয়েছে কাজ করতে গিয়ে? প্রথমত আমি বলবো যে আমাদের এখানকার যে কমার্শিয়াল সিনেমা হয় সেখানে অভিনেতারা বেশি এক্সপোজার পায়, অভিনেত্রীরা পায় না। মানে কারণ আমাদের যে কমার্শিয়াল ছবি এখানে বাংলায় যেটা চলে, সেখানে মেল ওরিয়েন্টেড সাবজেক্ট চুজ করা হয়, তাদেরকে নিয়ে বড় করে দেখানো হয়। হিরোইনটা মানে নায়িকাটা মানে জাস্ট একটা মানে থাকার জন্য আছে আর কি, কয়েকটা সিনস পায়, তার প্রাধান্য কিন্তু ছবিটাতে থাকে না। কারণ মহিলাতান্ত্রিক ছবি এখানে আমাদের এখানে কম বানানো হয়, কারণ আমাদের এখানে হিরোদের প্রজেকশন অনেক বেশি। তো মেয়েরা যেরকম টিভি সিরিয়াল, যার জন্য আমাদের ভালো ভালো নায়িকারা, যা ভালো ভালো অ্যাক্ট্রেসরা যারা আছে, তারা কিন্তু সবাই টিভি সিরিয়াল করতে চলে আসছে, কারণ তারা জানে যে তাদের আর সেই সাবজেক্টসগুলোই বা কোথায়, যে তাদের সেই সুযোগটা দেবে, তারা তাদের ট্যালেন্টটাকে এক্সপ্লোর করবে বা এগিয়ে নিয়ে যাবে, সেই সাবজেক্টগুলো তো কেউ দেয় না ওদের। যে মানে মহিলাতান্ত্রিক সাবজেক্টগুলো সব সিরিয়ালে হয়, টিভি সিরিয়াল হয়, সিনেমাতে খুব কম হয়। সেই জন্য আমার মনে হয় যে যদি সেটা সিনেমাতেও মহিলাদের নিয়ে যদি ছবি করা হয়, সাকসেসফুল হবে না কেন? ম্যাক্সিমাম দর্শক যারা সিনেমা দেখে তারা তো মহিলারা। তো মহিলারা যদি দর্শক হয়, কটা পুরুষ মানুষ মানে সিনেমা হলে যায়? মানে ইয়াং ক্রাউডকে আমি ছেড়ে বলছি আর কি, ইয়াং টিনেজার্সদের আমি, কলেজ গোয়িং ক্রাউডকে আমি ছেড়ে বলছি। ইউজুয়ালি মিডল এজ পিপল, পুরুষরা বা তার থেকে বেশি যদি হয়, সিনিয়র সিটিজেনরা যদি হয়, তারা তাদের ঘরে টিভিতে বসে বা তাদের ল্যাপটপে বা এতে দেখে। কিন্তু মহিলারা দেখবে দুপুরবেলা সিনেমা দেখতে খুব ভালোবাসে, এখনও ভালোবাসে। কারণ আমি আমার নিজের ছবি দেখে বলছি আর কি। আচ্ছা, ম্যাক্সিমাম দর্শক আমার কিন্তু মহিলারা। বাহ, এটা খুব ভালো একটা খবর। হ্যাঁ, খুব ভালোবাসে। এই বাঙালিরা কিন্তু এই দুপুরবেলায় কাজকর্ম সেরে টেরে 4টের শোটাতে তুমি দেখবে খুব মহিলারা ভিড় করে সিনেমা দেখতে যায়। মানে ওই সময়টা মহিলাদের ফাঁকা থাকে, সুযোগ পান, দেখতে পান। 6টা 6:30টার মধ্যে ছবি দেখা শেষ হলো, বাড়ি চলে এলো, তখন বাচ্চারা চলে এলো, স্বামী চলে এলো, আবার নিজের সংসারে ঢুকে গেল। কিন্তু ওইটুকুনি সময়টা মহিলাদের একটু ফ্রি থাকে, বলে রিফ্রেশমেন্ট, তাই না? যেটা খুব দরকারও। তা মনে হয় যে মহিলাতান্ত্রিক যদি ছবি করা হয় এবং মহিলাকে মুখ্য চরিত্র যদি দেওয়া হয় একটা ছবিতে, সে ছবি না চলার কিছু নেই। আচ্ছা, আপনার ছবিতে নারীর বা মহিলার একটা বেশ গুরুত্বপূর্ণ ভূমিকা থাকে, এবং সেখানে কিন্তু সব জায়গায় বেশ নারীকে একটা শক্তিশালী জায়গায় দেখে এসেছি আমরা। তো সেটা, এই যে ভাবনাটা, এটা কি এই জায়গা থেকেই উঠে আসা? একদম তাই। আর তারপর মহিলার হাতে গল্পটা থাকে, তো মহিলা লিখছে। আমি যখন গল্প লিখছি তখন মানে নিশ্চয়ই আমার মহিলারা ভীষণই এম্পাওয়ার্ড মহিলা হবে এবং শক্তিশালী। নিশ্চয়ই আমি চাই, আমি মানে এই ধরনের মহিলা আমি দেখতে চাই, সেই জন্য আমার গল্পের মধ্যে ওই ধরনের মহিলারা থাকে আর কি। বেশ। আর আরও একটা প্রশ্ন যেটা সব জায়গায় থাকে আপনার জন্য, যে আপনি গল্প লিখছেন, পরিচালনা করছেন, তা সত্ত্বেও মানুষ যখন আপনার ছবির কথা ভাবছে, তখন বোধহয় আপনার নামটা কোনো না কোনোভাবে শিবপ্রসাদ দার পরে চলে আসছে। সেই জায়গাটা থেকে আমরা কবে বেরোবো বলে আপনার মনে হয়? আমিও জানি না, আমি চাই বেরোতে, কিন্তু আমি জানি না কবে বেরোবো। এটা পুরুষতান্ত্রিক সোসাইটি। আবারও আমি বললাম যে পুরুষদের নামটা আগে দেখতে বোধহয় ওরা ভালোবাসে, তাই। আচ্ছা, আর আন্তর্জাতিক নারী দিবসে চাইবো আমাদের সকল দর্শক বন্ধুদের জন্য আপনার তরফ থেকে কোনো একটা বার্তা। আমি সব মহিলাদের একটা কথাই সবসময় বলি, ইকোনমিক ফাইন্যান্স মানে ইকোনমিক্যালি ইন্ডিপেন্ডেন্ট হওয়াটা আমার মনে হয় যে মহিলাদের খুব খুব জরুরি। মানে নিজের পায়ে দাঁড়ানোটা আজকালকার দিনে খুব জরুরি। কারোর কাছে হাত পাতবেন না, নিজের রোজগারটা নিজে করবেন, নিজের ব্যবস্থাটা মানে জীবনের চলার যে ব্যবস্থাটা সেটা নিজেই করবেন, এবং নিজে করার ক্ষমতা রাখেন আপনারা সবাই, যতটুকুনি পারবেন নিজেরাই করবেন, আর জোর করে করবেন।
মানে সব বাঁধ ভেঙে গিয়ে চেষ্টা করবেন যে নিজেরা নিজেদের পায়ে দাঁড়াবেন, আর কারোর কাছে জীবনে হাত পাতবেন না। অনেক ধন্যবাদ দিদি। একটা অসম্ভব ভালো সুন্দর আলাপচারিতা হলো। আমাদের এই সুন্দর আলাপচারিতায় বেশ কতগুলো বিষয় উঠে এলো। তার মধ্যে প্রধান আর প্রথম হলো আন্তর্জাতিক নারী দিবস হোক বা প্রতিদিনের নারীদের জীবন হোক, সেই জীবনে কিন্তু একজন নারী শুধু সকল ক্ষমতার অধিষ্ঠাত্রী হতে পারেন না। আসলে সমাজ সংসারটা এভাবেই চলে যে কারোর হাতে অতিরিক্ত ক্ষমতা মানেই আরেকজন কিন্তু বঞ্চিত হবেন। যদি এতদিন যাবৎ আমরা পুরুষের কাছে বঞ্চিত হয়ে থাকি, আজ যদি আমরা সকল ক্ষমতা নিয়ে ফেলি এবং সেই পুরুষকে বঞ্চিত করি, তাহলে বোধহয় সমাজের সেই ভারসাম্যের অভাব যেটা এতদিন ছিল সেটা আবারও থেকে যাবে। তাই আমাদের এই সুন্দর আলাপচারিতার শেষে একটা কথাই বলার, আমরা যারা নারী আমরা সব পারি, তেমন করে আমরা পুরুষকে সঙ্গে নিয়ে চলতেও পারি। তাই ভালোবাসা শুভেচ্ছা সকল মানুষের জন্য থাক, আর আমরা যারা একটু অন্যরকম হেঁটে অন্য পথে চলেছি তাদের পাশে থাকুক সকল পুরুষ, বলবো না শুধু পুরুষ বলে আলাদা করব না, সকল মানুষের শুভেচ্ছা। ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন, সঙ্গে থাকবেন। নমস্কার।